আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন এই ভিডিওটা, আমি প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে আপনাদের সবার উপরে রহমত বরকত নাজিল হোক। অধ্যায়টার নাম পর্যায় সারণী, যেটা নিয়ে শুরু করার চেষ্টায় আজকে দাঁড়িয়েছি। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের এই ফিগারটা তোমাদের অলরেডি সবার জানা আছে, বা কোনো শিক্ষক যদি এই মুহূর্তে জেনে থাকেন বা দেখে থাকেন ক্লাসটা, আমি নিশ্চিতভাবে বলতে পারবো এই পর্যায় সারণীটা সবার অন্তত একবার দেখা হয়েছে, অন্তত একবার। কিন্তু এইটার ভেতরে মৌলগুলোকে চেনার জন্য, বোঝার জন্য, পারার জন্য এবং আরেকটু বেশি জানার জন্য একটা চেষ্টার দরকার। সেই চেষ্টাটা করব আমরা আজকের ক্লাসে, যতটুকু আমি সম্ভব আমি পারবো আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে। এই যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এটা কেমিস্ট্রির 4 নম্বর চ্যাপ্টার। এই পিরিয়ডিক টেবিলটা একদিনের বিষয় হয় না, বা একদিনে এটা সৃষ্টি হয় না। এটা অনেক বছরের, অনেক বিজ্ঞানীর অনেক সাধনার পরের সৃষ্টি। তো এখন ঘটনা হচ্ছে, আজকে যেহেতু আমরা সৃজনশীল সমাধানের জন্য মনোনিবেশ করব, আমাদের আগে মনে রাখতে হবে যে এই ক্যারেক্টারটা আমরা চিনি কিনা, বা এই জিনিসটাকে আমরা চিনি কিনা, এই মৌলগুলোকে আমরা বুঝি কিনা। এখানে আসলে 118টা মৌল আছে। এই 118 নম্বর মৌলটা হচ্ছে অর্গানেসন, 117 নম্বর মৌলটা হচ্ছে টেনোসিন। 2016 পর্যন্ত আমরা যতটুকু জানি যে ইউপেক বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা 118টা মৌলকে আইডেন্টিফাই করেছে, এবং 118টা মৌলকে আইডেন্টিফাই করে সেই মৌলগুলোকে তালিকাভুক্ত করার পেছনে আরও অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসের সর্বশেষ আমরা যতটুকু জানি, মানে শুরুর দিকের শেষ, সেটা হচ্ছে নিশ্চিতভাবে তোমাদের মনে থাকা উচিত যখন সালটা হচ্ছে অ্যারাউন্ড 1869, 1869। এই যে রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, তিনি কয়টা মৌলকে নিয়ে কাজ শুরু করেছিলেন? তখন অ্যাভেলেবল ছিল তার কাছে 63টা মৌল, এবং এই 63টা মৌলকে নিয়ে তিনি যে সারণীটা বানিয়েছিলেন, সেই সারণীতে পর্যায় ছিল 12টা, আর গ্রুপ বা উলম্ব এই ঘর ছিল 8টা। এই যে 12টা পর্যায় আর 8টা গ্রুপ নিয়ে যে কাজটা, এই কাজটা উনি করেছিলেন। এবং এরপরে আরও অনেক মৌল আবিষ্কার হয়েছে। তোমরা জানো ল্যাভয়েসিয়ের কথা আছে, যে ল্যাভয়েসিয়ে যখন উনি কাজ শুরু করেছিলেন তখন 33টা মৌলকে নিয়ে উনি ডিভাইড করেছেন, এবং সেই 33টা মৌলের যে ক্লাসিফিকেশন বা 33টা মৌলকে যিনি ধাতু এবং অধাতুতে ভাগ করার চেষ্টা, এই চেষ্টাটা পরবর্তীতে নিউল্যান্ড করেছেন তার অষ্টক তত্ত্ব সূত্র দিয়ে। এরপরে ল্যাভয়েসিয়ে করেছিলেন ধাতু অধাতুর ভাগ করে, মানে ল্যাভয়েসিয়ের পরে নিউল্যান্ডের এই অষ্টক সূত্র এবং হচ্ছে ডোবেরেইনারের ত্রয়ী সূত্র। সো এই যে এই টপিকগুলোকে একটু বুঝে আমার মনে হয় সামনে একটু আগাইতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যারা যুক্ত হয়েছ তোমরা, এই যে যারা এখন বলতেছ বাবু চৌধুরী আডি থেকে প্লিজ 11 চ্যাপ্টার, আমি ধাপে ধাপে তো যাব, যেটা আজকে পড়াচ্ছি এটা আজকে পড়াইতে দাও, এরপর একটা তারপরে। তো যতটুকু তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা যুক্ত হয়েছ, একটু করে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, চলো একটু পড়া শুরু করি। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এখন দয়া করে তোমরা আগে বইটা সামনে রাখো আর খাতাটা সামনে রাখো। এরপরে আমাদের বিষয়টাকে আরেকটু আমরা সুন্দর করে বুঝতে পারবো। বইটা এবং খাতাটা যদি সবার সামনে থাকে, তাহলে এখান থেকে আমি একটু স্টার্ট করি। সৃজনশীলে কি আসে? সৃজনশীলে যা আসে তা বোঝার আগে পর্যায় সারণীটা আমার বুঝতে হবে। এই অধ্যায়টার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। হ্যাঁ, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়ে না কমে? কেন কমে? পর্যায়ভিত্তিক ধর্মগুলোর মধ্যে ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে, ইলেকট্রন আসক্তি আছে, আছে না? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি আছে। এই যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি, এটার ব্যাখ্যা অলরেডি আমি ইউটিউবে দিয়ে রাখছি, এবং যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি দিয়েছি। আজকে একটু ব্যাখ্যা করব যে আমাদের যখন মৌলগুলোকে আমি লিখি, যেমন ধরো আমি যদি এখন বলি যে আমি বেরিলিয়াম, এইটার ইলেকট্রন বিন্যাস লিখব, তো বেরিলিয়ামের পজিশন কোথায়? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। এখন আমি যদি এটার ইলেকট্রন কনফিগারেশন করি, কি হবে?
এখানে হবে হচ্ছে 1s2 এবং হচ্ছে 2s2। একটু একটু চিন্তা করো তো, ইলেকট্রন কনফিগারেশন করে সবার শেষে কি আসছে? এস আসছে, আসছে না এস? তাহলে এই যে এস আসছে, এই কারণে এই মৌলটা হচ্ছে এস ব্লক মৌল। আমরা জানি ইলেকট্রন বিন্যাস শেষে 4টা জায়গাতেই এসে থামবে, একটা হচ্ছে এস, পি, ডি আর এফ। এই কারণে এই সমগ্র মৌলগুলোকে 4টা ডিভিশনে ভাগ করা যায়: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। ঠিক আছে, এই যে এস, পি, ডি, এফ 4টা ব্লকের যে মৌল আছে, একটু মাথায় রেখো তোমরা প্লিজ। এই যে এস ব্লক এলিমেন্ট, আমি এটাকে একটু ইংলিশে লিখি যে এটা হচ্ছে এস ব্লক মৌল। এই মৌল এই পর্যায় সারণীতে আছে 14টা, পর্যায় সারণীতে 14টা আছে। মানে তুমি হিসাব করে দেখো কিভাবে, কারণ 1s মানে সর্বোচ্চ কি হইতে পারে? ns 1 থেকে 2। আমরা জানি যে n মানে কত? n এর সর্বোচ্চ মান হচ্ছে 1 থেকে 7-এর মধ্যে। তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়ছো, তোমরা ইলেকট্রন কনফিগারেশনের সময় পড়ছো না 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s? তো এই যে 7s, তাহলে এই n এর মান হইতে পারে 7 পর্যন্ত। যদি 7 পর্যন্ত হয় তাহলে 1s1, 1s2, 2s1, 2s2, 3s1, 3s2 এরকম করে 14টা মৌল হবে। তাহলে এস ব্লক মৌল হচ্ছে 14টা। এটা একটু প্লিজ মাথায় রেখো, এস ব্লক মৌল 14টা। সুতরাং আমি একটু রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা একটু কষ্ট করে আমার সাথে একটু খাতাপত্র নিয়ে যদি বসো। আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 5000 জন যুক্ত হয়েছে তোমরা। এই 5000 জন একটু দয়া করে আমার সাথে একত্রে একটু পড়াশোনা করবা, এবং তোমাদের কোনো কমেন্ট থাকলে সেটা আমি সামহাউ টের পাবো। দয়া করে একটু আমার সাথে যুক্ত হবা, এবং আমি রিকোয়েস্ট করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বুঝাইতে দিও, কারণ অনেক প্রশ্ন থাকলে আমি সেগুলোকে আসলে চেক আউট করতে পারি না। এই জন্য ফেসবুক লাইভে এটা একটু কষ্ট হয়ে যায় আমার জন্য সবার কমেন্টটা দেখা। সুতরাং আমি বুঝাইতে থাকবো, তোমরা আমার সাথে এক নাগারে একটু কন্টিনিউয়াসলি অ্যাড করবা। ওকে ওকে, এইবার আসি, তোমরা একটু খেয়াল করো। তাহলে এস ব্লক মৌল হচ্ছে 14টা, এটা একটু প্লিজ মাথায় রেখো। এখন পি ব্লক মৌল, এই যে পি ব্লক মৌল, এই পি ব্লক মৌল আছে পুরা পর্যায় সারণীতে অ্যারাউন্ড হিসাব করলে হবে 36টা, এবং এই 36টা মৌল হচ্ছে এই গ্রুপ 13 থেকে 18-র মধ্যে। এই যে হিলিয়ামটা বাদ দিতে হবে। তো এই যে 13 থেকে 18-র মধ্যে যে মৌলগুলো আছে এরা হচ্ছে এই পি ব্লক মৌল। তুমি যদি ডি ব্লক মৌলের কথা চিন্তা করো, এই ডি ব্লক মৌল আছে অ্যারাউন্ড 41টার মতো। এবং এইখানে একটা চিন্তা হবে তোমাদের যে যারা ডি ব্লক মৌল, এদের মধ্যে অবস্থান্তর মৌল কারা? তোমাদের বইয়ে পর্যায় সারণীর এই চিত্রটা তোমাদের কাছে অবশ্যই আছে। তুমি একটু মনোযোগ দাও, এইভাবে চিন্তা করে যে পর্যায় সারণীতে যে গ্রুপ আছে 18টা আর পর্যায় আছে যে 7টা, এর মাঝখানে এই যে 3 নাম্বার যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে টোটাল মৌল আছে 32টা। তৃতীয় গ্রুপে মৌল কয়টা? 32টা, যার একটা হচ্ছে ল্যান্থেনাইট সারণী, যেটা এই 57 থেকে শুরু করে এই 71 পর্যন্ত, আর এই যে অ্যাক্টিনাইট সারণী, এটা হচ্ছে 89 থেকে শুরু করে এই তোমার 103 পর্যন্ত। এটা হচ্ছে অ্যাক্টিনাইট সারণী। এই টোটাল বক্সটা এই জায়গাটার মধ্যে আছে। তার মানে এটা মাথায় রেখো, গ্রুপ 1-এ 7টা মৌল, গ্রুপ 2-এ 6টা মৌল, এই গ্রুপ 3-এ আছে 32টা মৌল, এবং গ্রুপ 4 থেকে এই 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে আছে 4টা করে মৌল। আর এই যে এখানে দেখো, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত আছে 6টা করে মৌল, আর গ্রুপ 18-তে আছে 7টা মৌল। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন,
এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কাতারে পড়েছে। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন, এরা হ্যালোজেন গ্রুপে পড়েছে। তোমরা জানো হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, হ্যালোস আর জেন্স। এখন তাহলে স্যার সৃজনশীল পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন কেমন করে বোঝা লাগবে যে সৃজনশীলের অ্যান্সার করব কিভাবে? এই সৃজনশীলগুলোতে প্রথম প্রশ্নটা থাকে এরকম, ধরো এমন হইল যে পি ব্লক মৌল কি, বা হলো মুদ্রা ধাতু কি, অথবা বললো অবস্থান্তর মৌল কাকে বলে, অথবা বলতে পারে যে ত্রয়ী সূত্র কি, অথবা বলতে পারে অষ্টক সূত্র কি। তোমরা নিশ্চিতভাবে জানো ল অফ অক্টেভ, ল অফ অক্টেভ এটা জন এ আর নিউল্যান্ডের দেয়া, যে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রতি একটা মৌলের সাথে তার অষ্টম মৌলের মিল পাওয়া যায়, তাই না? আর তোমরা ল অফ ট্রায়াড যেটা আছে, যেটা ত্রয়ী সূত্র, তিনটা মৌলকে পরপর সাজালে, পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথমটার আর লাস্টেরটার মানে তৃতীয়টার পারমাণবিক ভরের গড় করলে মাঝখানেরটা হয়। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। এগুলা ক নাম্বার কোয়েশ্চেনে থাকবে। পারবা না তোমরা? তোমরা পারবা না তো কে পারবে? তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি এইখানে আমি দেখতে পাচ্ছি, আমি আরবিকে অনন্ত আইল ডেফিনেটলি ট্রাই। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমরা এই যে 5000 জন যুক্ত হয়েছ, এই 5000 জন তোমরা যদি কোনো কমেন্ট অতিরিক্ত করো বা না করো তাতে ফেসবুকের কিছু আসবে যাবে না। তোমরা দিন শেষে বুঝতে পারলে লাভ হবে, এত দূর ট্রাই করো। এই ডি ব্লক হচ্ছে 41টা। এখন এফ ব্লক, এই এফ ব্লক মৌল হচ্ছে অ্যারাউন্ড 27টা। এখন এই চ্যাপ্টারের সৃজনশীলের তৃতীয় নাম্বার কোয়েশ্চেনে তুমি যতগুলা বোর্ড আছে তুমি খুঁজে দেখো, একটা প্রশ্ন করে যে এরকম একটা সিরিয়াল দিয়ে দেয়, বা একটা এরকম মনে করো যে একটা চার্ট দিয়ে দেয়, যে এরকম একটা চার্ট, তারপরে এরকম একটা চার্ট দিয়ে ধরো দিয়ে বলে দিল যে এরকম একটা চার্ট, তারপর বলল কি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে পি, আবার বলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখন তুমি আমারে বলো তুমি কিভাবে চিনবা কোনটাকে কি বলে? যখন তুমি পি চিন্তা করবা, এই পি মানে হচ্ছে ফসফরাস। তো তোমার মাথায় কিন্তু এটা খেলবে যে ফসফরাস 15 নাম্বার মৌল। কেন 15 নাম্বার? কারণ ওর প্রোটন নাম্বার 15টা, অর্থাৎ ফসফরাসে প্রোটন আছে 15টা। ঠিক আছে, 15টা। সো আমরা যখন এটাকে হাইড্রোজেন হিলিয়াম করে গুনতে থাকি, তো তখন অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার আমরা যখন ইসে করি, আচ্ছা এটা ফ্লোরিন হবে অ্যাকচুয়ালি, আমি এই কারণে চিন্তা করতেছি ফ্লোরিন হবে এখানে, এটা ফ্লোরিন হবে। তাহলে এই যে ফসফরাস এখানে আছে, তো এই ফসফরাসের আগের দুইটা কি হবে? তো এইটা হবে অ্যালুমিনিয়াম, এইটা হবে সিলিকন। তো ফসফরাসের নিচে কি আছে? ফসফরাসের নিচে এখানে আছে আর্সেনিক, ওই যে আর্সেনিক, এবং তার নিচে আছে হচ্ছে অ্যান্টিমনি। এখন তোমাকে যদি বলে যে ফসফরাসের আগে যে মৌলটা আছে এক্স, এই মৌলটা পর্যায় সারণীর কোন পর্যায়ের কোন গ্রুপে অবস্থিত, এইটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব কমন তোমাদের সৃজনশীলে, এই ক্রিয়েটিভ মানে সলিউশনে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন কোনো একটা মৌলকে বলতে বলা হয় যে এটা পর্যায় সারণীর কোন পর্যায়ের কোন গ্রুপে অবস্থিত, এটা ব্যাখ্যা করো। তোমরা তোমাদের বইয়ের মধ্যে যদি একবার ভালো মতো তাকাও, তোমাদের বইয়ের এই 66 এবং 67 নাম্বার পৃষ্ঠাটা তোমরা পড়ছো না? কি আছে লেখা এই 66 এবং 67 নাম্বার পৃষ্ঠায়? বলো, তোমাদের না পারার কথা এখানে এতটুক মনে থাকবে। আপাতত আমি তোমাদেরকে এটা একটু বললাম যে এস ব্লক এবং পি ব্লক মৌল কি। যদি বলা হয় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে, সেটা এস, পি, ডি, এফ যে কোনো একটা হইতে পারে, যে অরবিটালে প্রবেশ করবে সেটাই হচ্ছে তার ব্লক মৌল। এখন তোমাদের যদি বলে যে এই মৌলটা কোন জায়গায় আছে, তো এখন মৌল চিনবা কেমনে? মৌল চিনতে গেলে তোমাদের পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা একটা অখণ্ড পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা হইতে হবে 12, 13, 15, 70, 90, 100, 113, 118 এরকম। 112.3 হইতে পারবে না। প্রোটন সংখ্যা কিন্তু এরকম দশমিক হবে না। প্রোটন সংখ্যাটা একটা ফিক্সড নাম্বার হবে, এবং এই ফিক্সড নাম্বারটা পরমাণুর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য।
এখন আমি যদি বলি যে 29 নম্বর মৌল কোনটা, তোমাকে প্রশ্ন করা হইল যে 29 এই মৌল কোনটা, তুমি 100% কনফার্ম করে বলবা যে 29 এটা হচ্ছে কপার, এবং কপার একটা ধাতু। তো কপার কত নাম্বার গ্রুপে অবস্থিত? 11 নাম্বার গ্রুপে। কত নাম্বার পর্যায়ে অবস্থিত? তোমাকে যদি প্রশ্ন করে তুমি নিশ্চিতভাবে বলবে এটা 4 নাম্বার পর্যায়ে অবস্থিত। কেমন করে বলবা? তুমি যখন এটার ইলেকট্রন কনফিগারেশন করবা। তো ইলেকট্রন কনফিগারেশন তুমি কোথায় শিখছো? 3rd চ্যাপ্টারে, অর্থাৎ আগের চ্যাপ্টারে। তার মানে যে স্টুডেন্ট 3rd চ্যাপ্টার পড়বে সেই সেই কপারকে বুঝবে যে হ্যাঁ, আমি যদি এটার ইলেকট্রন কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, এবং এই তুমি ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলোতে দেখবা ম্যাক্সিমাম টাইমে এই প্রশ্নটাও করে যে কপারের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম। আবার এই প্রশ্ন করে যে কপারের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন ডি অরবিটালে এস অরবিটালে না গিয়ে ডি অরবিটালে কেন গেল। এই 3টা প্রশ্ন অনেকবার তোমরা পড়ছো, এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতন। যেহেতু আমরা আজকে পরীক্ষা কি আসবে সেটা নিয়ে পড়ছি, এটা তোমাদের কাছে পরিচিত না? অবশ্যই পরিচিত। কেমন করে? তুমি যখন দেখলা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ডিতে ঢুকছে, তার মানে ডি হচ্ছে এখানে 4কে যদি আমি ধরি এন, আর এই যে এস, তাহলে এই যে 1, তাহলে এন যদি 4 হয় তাহলে এই 3 হচ্ছে n-1, তাহলে n-1 d10 এবং ns1, এটাকে যদি আমি যোগ করি তাহলে আমি এখানে পাবো এই 10 আর 1 হচ্ছে 11। তার মানে কপার হচ্ছে 11 নাম্বার গ্রুপের মৌল। আর এখানে মানে দেখে কি বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n কত? এই যে 4। তো যেহেতু এটা 4, তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কপার হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল। এখন তোমাকে যদি বলে যে সিলভার, মনে করো সিলভার, এটা পরীক্ষা আসছে যে সিলভার, এই যে সিলভারটা কোথায় জানো? এই যে এখানে, যে সিলভারের পারমাণবিক সংখ্যা, বলে স্যার এগুলা কি মুখস্থ রাখা লাগবে? অনেকের প্রশ্ন, স্যার কয়টা ইসে মুখস্থ রাখবো? আমি তো বলি 40টা হলেই হবে আপাতত, কিন্তু অনেকের কাছে পুরা মানে এই কি বলে এটাকে পর্যায় সারণী মুখস্থ আছে। তুমি 40টা পারলেই হবে আপাতত। এরপরে তুমি যদি পুরোটা পারো কেউ আটকাবে না, কারো কোনো প্রবলেম নাই। তো এখন এই যে সিলভার 47 আমি যদি করি কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s1। বলে স্যার করলেন কি, কেমনে? এগুলো তো তৃতীয় চ্যাপ্টারেই আছে, এগুলো তৃতীয় চ্যাপ্টারই আছে। এখন তুমি দেখো লাস্টে গিয়ে কোথায় ঠেকছে? ওই কপারের মতন সিচুয়েশন, একই সেম। এই যে তুমি দেখো কপারের মতো সিচুয়েশন কেন? এই যে 5, এটা হচ্ছে n, এখন তুমি বললা এটা ns1, তাহলে 4d10 কত হবে? 4 মানে হচ্ছে n-1 d10। তার মানে কি? তার মানে কপার হচ্ছে 11 নাম্বার গ্রুপের মৌল, 4 নাম্বার পর্যায়ের মৌল, আর সিলভার হচ্ছে 11 নাম্বার গ্রুপের মৌল কিন্তু 5 নাম্বার পর্যায়ের মৌল। তার মানে ঠিক 11 নাম্বার গ্রুপের উপরে হচ্ছে কপার, নিচে হচ্ছে সিলভার, এবং তার নিচে প্রকৃতিতে পাওয়া যায় এমন একটা ধাতু যেটা মুক্ত অবস্থায় থাকে। কি নাম? এটার নাম হচ্ছে গোল্ড। আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, এমনও প্রশ্ন করে যে কোন বিজ্ঞানী এই পর্যায় সারণী আবিষ্কার করলো? তার নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। তুমি জানো এটা আমি একটু আগে যে বহু নির্বাচনী সমাধান ভিডিওটা আপলোড করছি সেখানেও বলছি। এই যে দেখো এমডি, এই এমডি মানে মেন্ডেলেভিয়ান। এই মেন্ডেলেভিয়ান হচ্ছে মেন্ডেলিভের নামানুসারে রাখা একটা মানে মৌলের নাম। এটা 101 নম্বর মৌল। এইটাও এমসিকিউতে আসে যে দিমিত্রি মেন্ডেলিভের নামকরণে রাখা মৌলের কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত? এই যে 101। ঠিক আছে। সুতরাং যেহেতু সিলভার অলসো ডিফারেন্ট, থ্যাংক ইউ। জারণ সংখ্যা সক্রিয়তার ক্রমে একটু আলোচনা করব। আমি করছি, দাঁড়াও আমি একটু ধাপে ধাপে আসতেছি, আমি চেষ্টা করব
তোমাদের কি কি জিনিস থাকতে পারে, কি কি ধরনের প্রবলেম থাকতে পারে, আমি একটু একটু করে আসবো। আমার একটু সময় দিও, হ্যাঁ, আমার জায়গাটা থেকে একটু ভাবতে হবে। আমি তো সবার উত্তর একসাথে দিতে পারবো না, আমি তো সিরিয়ালি যাব, এবং আমি জানি যে তোমরা এগুলো একটু পরিশ্রম করলেই পারবা। এখন তোমাকে যদি বলে যে কোন মৌলটা কোথায় অবস্থিত, তুমি সূত্রটা মনে রাখতে হবে। প্রথম সূত্র নাম্বার 1, যদি সেটা এস ব্লক হয় তাহলে সেটা হবে S1R2, তাই না? তার মানে এই S1R2 এটা হচ্ছে সরাসরি গ্রুপ 1 আর গ্রুপ 2, এই পর্যায়টা, এই গ্রুপ 1 আর গ্রুপ 2 হবে এই যে এস অরবিটালে যদি চলে যায় ইলেকট্রন। এখন কোয়ান্টাম সংখ্যা অনুসারে বা এন এর সংখ্যা অনুসারে তুমি পর্যায় নির্ণয় করতে পারবা, কিন্তু গ্রুপ এস ব্লক মানে পড়বেই হচ্ছে গ্রুপ 1 আর 2 এ। এখন আরেকটা জিনিস মনে রাখো, যদি এস এর সাথে পি থাকে, ধরো NS1 অথবা 2, তার সাথে NP থাকতে পারে 1 থেকে 6, এইটার সাথে তোমার কি হবে, এটার সাথে তোমার এই 10 যোগ করতে হবে, তখন তুমি গ্রুপ পাবা। তার মানে এখানে কত হইতে পারে, NS1 NP1, সো 10, সুতরাং এখানে 12 13 14 এরকম করে 18 পর্যন্ত যাইতে পারে। সুতরাং এই যে 12 থেকে 18, 1 1 10, সুতরাং আগে তো এনপি, আগে NS2 না হয়ে তো এনপিতে যাচ্ছে না, তাহলে 12ই হবে। 12 থেকে শুরু করে 18 পর্যন্ত এইটা হচ্ছে গ্রুপ নাম্বার, এটা নির্ধারিত হবে। যদি আমি ডিতে চলে যাই, ডি যে NS এবং হচ্ছে ND, তো ইউজুয়ালি কি হয়, এন এর আগে এটা কম থাকে, সুতরাং এইখানে যদি এক্স হয় আর এইখানে যদি ওয়াই হয় তাহলে গ্রুপ নাম্বার ঠিক এই দুইটা যোগ করে দিলে গ্রুপ নাম্বার হবে। আর যদি কোনোভাবে গ্রুপ মৌলগুলা এফে গিয়ে পড়ে, এফ ব্লকে গিয়ে পড়ে, তাহলে এরা সবাই হচ্ছে গ্রুপ নাম্বার 3 অন্তর্গত। এটা প্লিজ মাথায় রেখো। তুমি ইলেকট্রন কনফিগারেশন করছো, যেইখানে গিয়া এফে পড়বে, যদি লাস্টে এফে গিয়া পড়ে তাহলে এটা গ্রুপ 3, এবং গ্রুপ 3-র মধ্যে কয়টা মৌল আছে, 32টা। এই যে স্ক্যান্ডিয়াম ইটরিয়াম, সম্ভবত হ্যাঁ স্ক্যান্ডিয়ামের পরে ইটরিয়াম হওয়ার কথা, তো স্ক্যান্ডিয়ামের পর এই যে ইটরিয়াম, তারপরে এই যে ল্যান্থেনাইড সারণী এখানে, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে অ্যাক্টিনাইড সারণী। এইখানে আছে টোটাল 15টা মৌল, 15টা। কোন 15টা, এই যে 57 থেকে 71, আর এই জায়গাটার মধ্যেও আছে 15টা, কত, ওই যে 89 থেকে 103 এখানে আছে। সুতরাং এই গ্রুপ 3 এর মধ্যে মৌল আছে 32টা। সুতরাং গ্রুপ 3 পড়বে এফ ব্লকে গেলে। যদি NS ND-তে পড়ে তাহলে NS1 N-1 S যত ND 1 থেকে 10-এর মধ্যে পড়বে। এখন এই অধ্যায়ের আরেকটা হট কোয়েশ্চেন আছে, যেটা তোমাদের বইয়ে খুব কম লিখছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল নিয়ে প্রশ্ন। তার মানে এই চ্যাপ্টারের মেগা কোয়েশ্চেন হবে 4টার মধ্যে হইতে পারে। পর্যায় সারণীতে অবস্থান কোথায়, 1 খুঁজে বের করতে হবে। 2 দেওয়া আছে আয়নীকরণ শক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ওই পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, মৌল দেয়া থাকবে, বলবে যে XYZQ এদের পারমাণবিক আকার কেমন ব্যাখ্যা করো, অথবা বলবে XYZQ এদের তড়িৎ ঋণাত্মকতার বৈশিষ্ট্য কেমন ব্যাখ্যা করো। এই জায়গাটায় কি করা যাবে, এই জায়গাটা একদম সোজা জিনিস, যে পর্যায়ভিত্তিক ধর্ম হচ্ছে, পেরিওডিক প্রপার্টিস হচ্ছে, যদি কোনো পর্যায়ে বা কোনো পিরিয়ডসের অথবা কোনো গ্রুপের উপর থেকে নিচে অথবা কোনো পর্যায়ের বাম থেকে ডানে যেতে থাকি, তাহলে মৌলগুলার যে প্রপার্টিস আছে বা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু ধারাবাহিকভাবে চেঞ্জ হতে থাকে, হয় একটু একটু করে বাড়তে থাকে, আর না হলে একটু একটু করে কমতে থাকে। এই যে বাড়ে আর এই যে কমে, এটার কারণ বোঝাটা হচ্ছে ফ্যাক্টর, যে কি কারণে বাড়ে কমে, এবং এটা শুরু হবে হচ্ছে পারমাণবিক আকার দিয়ে, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। তোমরা যে অ্যাসাইনমেন্ট করছো মনে নাই, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ছিল। তো লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম যে করছো, সোডিয়ামের পরে ছিল ম্যাগনেসিয়াম, লিথিয়ামের পরে ছিল বেরিলিয়াম।
তো লিথিয়ামের চাইতে বেরিলিয়াম হচ্ছে পারমাণবিক সাইজে ছোট, সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম পারমাণবিক সাইজে ছোট। আবার উপর থেকে নিচে গেলে লিথিয়ামের চাইতে সোডিয়ামের পারমাণবিক আকার বড়, ওই যে বেরিলিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকার বড়। এই প্র্যাকটিস তোমরা অ্যাসাইনমেন্টেই করছো, যদি অ্যাসাইনমেন্টটা তোমরা বুঝা করে থাকো। মনে আছে অ্যাসাইনমেন্টের কথা? তো এখন তোমাদের তো সৃজনশীল পরীক্ষা অ্যান্সার করতে হবে মাত্র 2টা। মানে তোমরা দেখছো যে গতদিন পুরা সকল বোর্ডের ক্ষেত্রে মানবন্টন প্রকাশিত হয়েছে। তো সেই মানবন্টনে তোমাদের 8টা সৃজনশীল আসবে। এই 8টা সৃজনশীল কিন্তু শর্ট সিলেবাস থেকে আসবে, পুরা বই থেকে না, শর্ট সিলেবাস থেকে। অর্থাৎ তোমাদের কেমিস্ট্রির 3, 4, 5, 11 এই 4টা অধ্যায় থেকেই 8টা প্রশ্ন করা হয়েছে বলে আমার বিশ্বাস, অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ সামবডি, আমি মনে করতে পারছি না। সো আমি টিভিতে বা গণমাধ্যমে যা দেখেছি এবং তোমরাও জানো যে 8টা সৃজনশীল হবে। এই 8টা থেকে 2টা অ্যান্সার করবা, সির্ফ 2টা। পারবা না? না পারার কোনো কারণ আছে? আর 25টা এমসিকিউ থাকবে, 12টা অ্যান্সার করবা, ইচ্ছা মতো 12টা, যে কোনো 12টা। পারা যাবে না? অবশ্যই যাবে। তার মানে 8টা সৃজনশীল থেকে তুমি 2টা সৃজনশীল অ্যান্সার করবা, এত সুন্দরভাবে লিখবা, এবং তোমার অপশন হচ্ছে কত? 8টা থেকে 2টা করবা। তার মানে 25%, মানে তোমার হচ্ছে চান্স তুমি বেশি পাচ্ছ, মানে 4টা থেকে 1টা এবং 8টা থেকে 2টা। সুতরাং টোটাল তুমি হিসাব করে দেখো, তোমার পসিবিলিটি অনেক বেশি। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, পারবা। ওকে, এটা একটু মুছি। এইবার আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি আমি বলি যে স্যার একটু বলেন তো, ধরো তোমরা এইটা জানো নিশ্চিতভাবে, আমি জানি যে গ্রুপ 1 এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু মানে কি? অ্যালকালাইন মেটাল। এগুলো খুব স্বাভাবিক আলোচনা, আমি আসতেছি একটু পরে। তারপরে হচ্ছে গ্রুপ 2, এদেরকে কি বলা হয়? আর্থ অ্যালকালাইন মেটাল, মৃৎ ক্ষার ধাতু। তারপরে গ্রুপ তুমি ধরতে পারো যে 16, এদেরকে কি বলা হয়? গ্রুপ 16 এদেরকে বলা হয় হচ্ছে চালকোজেন। এই যে 16 নম্বর গ্রুপ হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এটা লিখে নেই কেন? সেলেনিয়াম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদেরকে বলা হয় হচ্ছে চালকোজেন গ্রুপ। তো চালকোজেন মানে কি? এরা অ্যাকচুয়ালি ওর ফর্মিং, অর্থাৎ এরা হচ্ছে আকরিক প্রস্তুতকারী মৌল, এদেরকে চালকোজেন বলা হয়। যখন তুমি গ্রুপ 17-এ যাচ্ছ তখন তুমি মাথায় রাখবা গ্রুপ 17 মানে হচ্ছে এটা হ্যালোজেন। সুতরাং এদেরকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। এই যে এক্স, এই জন্য এদেরকে বলা হয় সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তারপরে যদি গ্রুপ 18-তে আসি, তোমরা এটা অনেক জীবনভর পড়ছো, এটা নিষ্ক্রিয় গ্যাস, যেটাকে বলা হয় হচ্ছে ইনার্ট গ্যাস। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন করে সৃজনশীলের 2-এ যে ক্ষার ধাতু কেন বলা হয়, যে গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু কেন বলা হয়, তখন প্রশ্ন হচ্ছে সৃজনশীলের খ, যে গ্রুপ 1-এর হাইড্রোজেন বাদে বাকিগুলো যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তারা তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, হাইড্রোক্সাইড। তো এই যে হাইড্রোক্সাইড উৎপন্ন করে ক্ষারীয় অক্সাইড, তো ধাতুর অক্সাইড তো ক্ষারীয়, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়। তো এগুলো সব ধাতু, তো ধাতুর হাইড্রোক্সাইড, তো ধাতুর হাইড্রোক্সাইড যেহেতু হবে, সুতরাং আমরা এটাকে ক্ষার ধাতু বলছি। চালকোজেন এটাকে ওর ফর্মিং বলা হয়, কারণ এরা হচ্ছে আকরিক প্রস্তুতকারী মৌল। আবার এমনও আছে যে ধাতু এবং অধাতুর মাঝে কিছু মৌল আছে, এদেরকে অপধাতু বা মেটালয়েড বলে। এদেরকে কি বলে? মেটালয়েড বলে। এই যে দেখো, আমি তোমাদেরকে বলি, একটু খেয়াল করো কোনগুলা মেটালয়েড। এই যে দেখো বোরন, এটাকে বলা হয় হচ্ছে অপধাতু। তারপরে এই যে সিলিকন, এটা হচ্ছে অপধাতু। তারপরে এই যে জার্মেনিয়াম, এইটাও অপধাতু। তারপরে এই যে আর্সেনিক, এই যে অ্যান্টিমনি, এরা হচ্ছে অপধাতু। এই টেলুরিয়াম এবং অ্যাস্টেটিন, এরা অপধাতু। এদের নামটা একটু মনে রাখা লাগবে। তার মানে এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম,
আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং হচ্ছে অ্যাস্টেটিন, এরা হচ্ছে সবাই মেটালয়েড। এবং এই মেটালয়েড হচ্ছে কারা? এরা হচ্ছে অপধাতু। কেন? কারণ এরা হচ্ছে ধাতু এবং অধাতুর মাঝামাঝি বৈশিষ্ট্য প্রদর্শন করে। সুতরাং দিস ইজ কল্ড মেটালয়েড, মানে হচ্ছে অপধাতু। এখন যদি তোমাদের পরীক্ষা এইটাও আসে যে অপধাতু কি, ধরো অপধাতু কি, ক নাম্বার কোয়েশ্চেন সৃজনশীলের ক, অপধাতু কি, তাহলে যে সকল মৌল ধাতু এবং অধাতুর মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রদর্শন করে এদেরকে অপধাতু বা মেটালয়েড বলে। গেল? এই তো গেল একটা। এইটা হচ্ছে একটা গ্রুপ। সুতরাং আরও যদি প্রশ্ন হয়, এটা মুছে দিলাম, পারবা না? তোমরা সবই পারবা। আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি যে তোমরা আসলে কি কি পারো। এই যে গ্রুপ নাম্বার 11, এরা কি? এই যে গ্রুপ নাম্বার 11, এদেরকে বলা হয় কয়েন মেটাল, মানে হচ্ছে মুদ্রা ধাতু। কেন? কারণ এদেরকে কয়েন মেটাল, কারণ এগুলা দিয়ে হচ্ছে মুদ্রা তৈরি হয়, রূপার মুদ্রা, স্বর্ণের মুদ্রা। এই যে কয়েন মেটাল, সিলভার, গোল্ড, কপার, হ্যাঁ, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। তো এগুলো পারা যাবে, এরকম অনেক আছে। সুতরাং এইটা হচ্ছে যদি ক নাম্বার কোয়েশ্চেনের জন্য আসে, তাহলে গ আর ঘ নাম্বার কোয়েশ্চেনে কি আসে? তুমি যতগুলা সৃজনশীল আছে তুমি খুঁজে দেখো, হয় একটা প্রশ্ন করছে যে পারমাণবিক আকার বাড়ে কমে এটার ব্যাখ্যা, অথবা ঘ নম্বরের প্রশ্ন করছে যে এদের আয়নীকরণ শক্তির ব্যাখ্যা দাও, তড়িৎ ঋণাত্মকতার ব্যাখ্যা দাও, এইরকম কিছু। তো তোমাদেরকে আমি আজকে একটু বুঝাই দিব। এখানে আয়নীকরণ শক্তি এবং অপধাতু হবে, ঠিক আছে? সুতরাং এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অ্যারাউন্ড 5400 জন যুক্ত হয়েছ। থ্যাংক ইউ। তোমাদের লেখাপড়া করে অন্তত পক্ষে নভেম্বরের 23 তারিখের পর, নভেম্বরের 23 পর্যন্ত পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে 3টা, তাই না? শান্তিমতো সুস্থ থেকে পরীক্ষা দিতে হবে, এবং এই কারণেই তো এত চেষ্টা। তারপরে তো আর জীবন থেমে থাকবে না। এরপরে কলেজে উঠবা, কলেজ পরীক্ষা দিবা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, এরপরে ভার্সিটি হবে, এরপরে জীবনের কোনো থামাথামি নেই, কোনো দিন পরীক্ষা শেষ হবে না, এই চিন্তা করো না। মানুষের পরীক্ষা শেষ হয়, মানুষের পরীক্ষা আসলে শেষ হয় না। মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে তো একটা আফটার লাইফ আছে, ওইখানে তো আরও বড় পরীক্ষা, যে এই জীবনে কি করছো, এবার সেখানে গিয়ে আরেকটা পরীক্ষা দাও। এটাই মজা, এবং এটাই আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে, জানালা যে আমাদেরকে পরের হিসাবটা যেন একটু সেভ করে। ওই হিসাব চাইলে তো আর হিসাব দেওয়া সম্ভব না। আচ্ছা, যাই হোক, তো এখনকার কোন হিসাব? এইগুলার হিসাব। যাই হোক, এগুলো এলম, বিদ্যা অর্জন করতে বলা হয়েছে আমাদেরকে। ইকরা, আল্লাহ বলেছে। সো উই আর লার্নিং অ্যান্ড উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এটা একটা ইবাদত। প্রশ্ন হচ্ছে, এই যে অবস্থান্তর, যেটাকে আমি বলতেছি হচ্ছে গিয়ে ট্রানজিশনাল এলিমেন্ট, এইগুলার কি অবস্থা? এইগুলার অবস্থা হচ্ছে, অবস্থান্তরের মধ্যে আবার অন্ত অবস্থান্তর আছে, ইন্টার ট্রানজিশনাল এলিমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার কাদেরকে বলা হয়? তুমি যখনই অবস্থান্তর মৌলটা উচ্চারণ করবা, তোমার মাথায় আগেই আসবে যে এই বাবাজি একটা ডি ব্লক মৌল, এরা সবাই ডি ব্লক। তার মানে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর নয়। কেন? কারণ এই যে বাবাজি স্ক্যান্ডিয়াম এখানে যে আছে, এটা একটা খুব বিখ্যাত এক্সাম্পল, সব জায়গায় পাওয়া যায়। আর এই যে বাবাজি জিঙ্ক, এরা দুইজনই হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর নয়। কেন? যদি এই প্রশ্ন পরীক্ষায় আসে যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর নয়, এই প্রশ্নের ব্যাখ্যা সারা বাংলাদেশের সবাই চাইলে একভাবে দিতে পারে। সেটা কি? এই যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের মাঝখানে টুক করে আয়রনটাকে বসায় দিতে হবে, যে এই যে বাবাজি আয়রন, সে হচ্ছে খুব ভালো এক্সাম্পল। তুমি বাকিগুলো দিতে পারো, ম্যাঙ্গানিজ, কোবাল্ট দিয়েও দিতে পারো, কিন্তু ঘটনাটা কি হয়? অবস্থান্তর আমি যখন বলবো, আমি নিশ্চিতভাবে শিওর যে ও একটা আগে আয়ন গঠন করতে হবে। আয়ন, একটু প্লিজ মাথায় রাখো, আয়ন। এখন আয়ন গঠন মানে কি? আয়ন গঠনটা হবে কখন?
যখন কেউ একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন বা তিনটা ইলেকট্রন দিবে বা নিবে, এখন মনে করো আয়রন Fe, ও কি করতে পারে, ও কি আয়ন গঠন করতে পারে Fe2+, ও এই দুইটা ইলেকট্রন দিতে পারে। এখন এই দুইটা ইলেকট্রন দিলে ওর Fe2+ হবে। তার মানে আয়রন যদি Fe3+ আয়ন গঠন করতে চায় তাহলে ওকে তিনটা ইলেকট্রন দিতে হবে। এখন তুমি জানো যে আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তুমি জানো, তার মানে 26টা ইলেকট্রন তার কাছে আছে স্বাভাবিক অবস্থায়। যখন সে তিনটা ইলেকট্রন ছেড়ে দিছে তাইলে Fe3+ এর ইলেকট্রন এখন আছে 23টা। তোমার এইটা বুঝতেই হবে। ম্যাগনেসিয়াম ওর পারমাণবিক সংখ্যা 12, এটার মানে হচ্ছে যে ওর 12টা প্রোটন আছে এবং স্বাভাবিক অবস্থায় 12টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন থেকে ও যদি এখন ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করে, তার মানে সে এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। তার মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে ওর ভেতরে, পরমাণুর ভেতরে 12টা প্রোটন তো ঠিকই আছে, কিন্তু ইলেকট্রন আর 12টা নাই, ইলেকট্রন আছে হচ্ছে 10টা। তো আমরা যখন আয়নের ইলেকট্রন কনফিগারেশন করি বা আয়নের ইলেকট্রন বিন্যাস করি, তখন এই প্রোটনের করি না, ইলেকট্রনের বিন্যাস করি। তখন আমরা এই 23 কোথায় গিয়ে পড়ে সেটা দেখব। 26-এর ইলেকট্রন বিন্যাস আছে, কিন্তু ও যখন ফেরিক আয়ন গঠন করবে সেই আয়নের ইলেকট্রন বিন্যাস হবে 23। ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকার তো কথা না। এইবার একটু রিকোয়েস্ট করি, এটা আমি যা বলছি বোঝার মতন তোমরা মনোযোগ দিছ? শোনো, কমিউনিকেশন হচ্ছে 2 ওয়ে প্রসেস। একজন যত কথাই বলুক, যেভাবেই বুঝাক, এই পাশ যদি কনসেন্ট্রেশন না দেয় তাহলে পুরো প্রসেসটাই জিরো হবে। সুতরাং আরে একজন যত বলুক, এইজন যদি না বুঝে তাহলে কষ্ট। দুইটা কারণে হইতে পারে, হয় সে অমনোযোগী অথবা যে বুঝাচ্ছে সে ঠিকমতো বুঝাইতে পারে নাই। কারণ আমি তো আমার চেষ্টার কমতি রাখতেছি না। কারণ আমি যদি ভালো বুঝাইতে না পারি কাউকে, তাইলে সে হয়তো অন্যদিকে দেখতে পারে। আমি যে সবাইকে ভালো বুঝাইতে পারবো এর গ্যারান্টিও তো আমি দেই নাই। সুতরাং এটা হচ্ছে একটা ভলান্টারি প্রসেস, অপশনাল। তুমি চাইলে দেখতে পারো, না চাইলে আল্লাহ হাফেজ। কিন্তু যদি থাকো তাহলে তোমাকে আমি কেন, আমার জায়গা অন্য কেউ হইলেও সেখানে মনোযোগ দিতেই হবে। আর দিন শেষে আসল টার্গেটটাই হচ্ছে তোমার ভালো রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আয়ন হবে, কিন্তু আয়ন তো হবে ডি অরবিটালে থাকবে হচ্ছে 10টা, থাকতে পারবে না। এটাই হলো বিষয়টা। এবং ডি অরবিটালে যদি 10টা থাকতে না পারে, তারা অবস্থান্তর মৌল। এবং সেই অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে। এরা রঙিন যৌগ গঠন করে, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, আরও অনেকগুলো আছে। কিন্তু তোমাদের বইয়ে এই অবস্থান্তর মৌলের ব্যাখ্যা খুব কম দিছে। পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কী? তখন তুমি এই 4টা লাইন লিখবা। এখন এগুলো তোমাদের এসএসসি লেভেলে প্রশ্ন আসবে না যে কিভাবে এটা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে বা ফেরোচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তোমাদের কাছে এই টার্মসটা খুব নিউ হইতে পারে যে প্যারাচুম্বক, হোয়াট ইজ দিস? এই প্যারাচুম্বক ফেরোচুম্বক তোমরা কোথায় পড়ছো? মনে করে দেখো, ফিজিক্সের 12 নম্বর অধ্যায়ে যেখানে তাড়িৎ চুম্বক পড়ার কথা, সেই অধ্যায়ের শুরুতে চুম্বক জিনিস বুঝে এরপরে ফেরোচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম বোঝার কথা। কিন্তু আফসোস, তোমাদের ফিজিক্স বইয়ে এখন এগুলো নাই। আগের ফিজিক্স বইয়ে ছিল। আমি আবারও আফসোস করে বলছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার অবস্থান্তর মৌলের কি অবস্থা? কেন? কারণ আমি আবারও বলছি
যে এইটার সংজ্ঞা হচ্ছে এরকম যে যে সকল মৌল অন্তত, শব্দটা হচ্ছে অন্তত একটি আয়ন গঠন করবে। এখন আয়ন গঠন কখন করবে? যখন ইলেকট্রনের কম বেশ হবে। আয়ন গঠন করবে যার ইলেকট্রন কনফিগারেশনে ডি অরবিটাল কয়টা থাকবে? 1 থেকে 9টা। এটাকে বলা হয় অপূর্ণ। এটাকে বলা হয় অপূর্ণ, মানে হচ্ছে নট ফুলফিল। কখন ফুলফিল হইতো? যখন D10 হইতো। কিন্তু এই D10 অ্যাকসেপ্টেবল না এখানে, যেমন অ্যাকসেপ্টেবল না স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের ক্ষেত্রে। এটা তোমরা পারো, তাও আমি 1 মিনিট একটু দেখাই যে এই যে স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে 3+ আয়ন গঠন করে, 3+। এখন তুমি আমার প্রশ্ন করতে পারো, স্যার এইটা কেমন করে বুঝবো এটা 3+ আয়ন গঠন করে? এই 3+ আয়ন গঠন করলে ও স্টেবল হয়, স্থিতিশীল হয়। কিভাবে জানো? এই যে স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে কত? এই যে এই মৌলটা কত? 21 নম্বর মৌল। কিন্তু ও যখন স্ক্যান্ডিয়াম 3+ হবে, তার মানে ওর এখন ইলেকট্রন আছে 18টা। স্ক্যান্ডিয়াম তো 21 নম্বর মৌল। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, অ্যাটমিক নাম্বার 21. When this element forms ion, cation, scandium 3+, it means that it already released 3 electron. তার মানে 3টা ইলেকট্রন চলে গেলে 3টা প্লাস হবে। এগুলো তোমাদের সেই বাচ্চাকালের কনসেপ্ট, তোমরা এককালে এই ললিপপ খাইতে খাইতে এগুলো পড়ছো। আমি একটু মনে করে দিচ্ছি। তো এখানে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 শেষ। ও এমন আয়ন গঠন করে যে ওর ডি অরবিটালই নাই। তাইলে ও নিশ্চিতভাবে অবস্থান্তর মৌল না। কিন্তু আয়রন নিশ্চিতভাবে হচ্ছে অবস্থান্তর মৌল। কেন? কারণ আয়রন যে আয়নটা ফর্ম করে, এখানে তোমরা আবার একটু মিস্টেক করার একটা চান্স থাকতে পারে। যখন তুমি Fe3+ করো, Fe3+ এর হচ্ছে 23। তো আয়রনের যখন আমরা 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে 3d, আগে তো 4s2-তে যাবে। তো আমরা আগে কি জানি? ইলেকট্রন আগে 4s2-তে যাবে, এরপরে আইসা 3d-তে আইসা উঠবে। এটা আমরা জানি, কারণ ইলেকট্রন আগে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে। এটা আবার কোথায় পড়ছো? এটা তোমরা 3য় অধ্যায়ে পড়ছো, যখন তোমরা পরমাণুর গঠন পড়ছো, পদার্থের গঠন পড়ছো। কি পড়ছো? সেখানে মনে আছে যে লেখা আছে আউফবাউ নীতি, বিল্ডিং আপ, জার্মান শব্দ, যে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে, এরপরে ধাপে ধাপে বেশি শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে। তো এই যে ধাপে ধাপে, তা আগে 4s-এ যাবে। এখন 4s-এ কেন যাবে? তোমরা এটা জানো যে 4s-এর টোটাল এনার্জি হচ্ছে 4, কিন্তু 3d এর টোটাল এনার্জি 5। কিভাবে আমরা এনার্জি হিসাব করি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, দুইটা যোগ করলে আমি টোটাল এনার্জি পাই। ইন দ্যাট কেস 4s ইজ লেস এনার্জিশীল দেন 3d। তো এখন এটার কি অবস্থা হবে? তুমি তো যখন এই 3+ আয়ন গঠন করে নাই, তখন 26টা হয়। তাহলে 2, 2, 4, 6, 4, 10, 2, 12, 6, 18, 2, 20, আর এখানে হয়তো 6। যখন সে 3+ না করে, যখন সে 3+ করে, তার মানে সে কয়টা ইলেকট্রন দিয়ে দিছে? 3টা। তার মানে 3টা ইলেকট্রন দিলে মানে এই 4s2 আগে যাবে, তারপরে এই 3d6-এর থেকে আরেকটা যাবে, তখন হবে 3d5। এই যে 3d5 হইল, তার মানে কি? এটা আমার শর্ত পূরণ করেছে। 3d 1 থেকে 9-এর মধ্যে আছে, ফাইন। তাহলে এটা অবস্থান্তর মৌল। এরকম আরও উদাহরণ আছে। তুমি এখানে মাঝখানের যতগুলো নিয়ে করতে চাও দেখো, আয়ন গঠন করলে সেটা ডি অরবিটালে 1 থেকে 9-এর মধ্যে হবে। কিন্তু প্লিজ মাথা রাখবা, এই স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না। কারণ জিঙ্ক যখন 2+ আয়ন গঠন করে, তখন জিঙ্কের অরবিটালে থাকে হচ্ছে 3d10। 3d10 থাকলেও হবে না, কারণ সেটা পূর্ণ হয়ে যায়।
FN চৈতি অ্যাডি থেকে আমি তো বলেছি যে যত ধরনের মানে সৃজনশীল আসতে পারে তোমাদের কাছে যদি টেস্ট পেপারটা থাকে, তোমরা যে কোনো প্রকাশনী টেস্ট পেপার খুলে একটু দেখো, তোমাদের কাছে সেই ধারণাটা থাকবে। এবং আমি এগুলোই বলছি, এর চেয়ে বাইরে খুব বেশি ক্রিটিক্যাল কিছু আসতে পারে না, অন্তত এসএসসি লেভেলে। মানে করোনা হিসাব করে বলছি যে যদি এই প্রশ্ন করে, তবে এখান থেকে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন হইতে পারে। যেমন এই ক্রিটিক্যাল প্রশ্ন হইতে পারে যে এখন যে পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে কি প্রশ্ন হইতে পারে, বা এই পর্যায়ভিত্তিক ধর্ম বোঝার আগে আমাদেরকে কি কি চিন্তা করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক আকার। এটা প্লিজ মাথায় রেখো। কেমনে? তোমরা মাথায় রেখো, যখন কোনো পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া হয়, মন থাকবে বাম থেকে ডানে, তুমি এবার যেভাবে চিন্তা করো, যে মৌলটা দিয়ে ভাবো যে বাম থেকে ডানে গেছে, তখন পারমাণবিক যেই ব্যাসার্ধ অ্যাটমিক রেডিয়াস এটা কমতে থাকবে, এইটা কমতে থাকবে। এবং উপর থেকে নিচে আসতে থাকলে এই পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। প্লিজ এটা মাথায় রাখো। যদি এইটাই হয় তাহলে তোমাদের বইয়ে পর্যায়ভিত্তিক ধর্মের যে শেষ তিনটা বলছে, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা জিনিস দুইটাই এটার সাথে ব্যস্তানুপাতিক। আপাতত এটা মাথায় রাখো। তার মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, আরেকটা হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি। এই তিনটা জিনিস ঠিক উল্টা হবে। কেমন? এটা যদি তুমি বাম থেকে ডানে যাইতে থাকো, তাইলে মাথায় রাখবা যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, তার মানে এই তিনটাই বাড়তে থাকবে। এবং তুমি যখনই নিচের দিকে আসতে থাকবা, যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে এখানে, তাহলে এখানে এই জিনিসটা কমতে থাকবে। কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় জানো? এই যে 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে, এখানে তোমরা একটু মাথায় রেখো, যখন বলা হবে ইলেকট্রন আসক্তি, এই জায়গাটা একটু মাথায় রেখো। এটা তোমাদের সৃজনশীলে যদি দিয়ে দেয়, তাহলে মোস্ট অফ দ্য কেসেস একটু ভুল করার হয়তো চান্স থাকবে। ইলেকট্রন আসক্তি কার বেশি? এখন সক্রিয়তার হিসাব যদি করো, যে ঠিক আছে স্যার সক্রিয়তার হিসাব কি? আচ্ছা, সক্রিয়তা এটাকে অ্যাক্টিভিটি বলা হয় বা রিঅ্যাক্টিভিটি। সুতরাং ধরো আমি সাধারণ শব্দে বলছি, ধাতুর সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি অফ দ্য মেটাল। এই সক্রিয়তা হিসাব করলে তুমি যখনই কোনো গ্রুপের উপর থেকে নিচে আসবা, উপর থেকে নিচে আসবা, সক্রিয়তা বাড়তে থাকবে। কেন স্যার? কারণ হচ্ছে কোন মৌলটা কতটুকু সক্রিয় এটা কিসের উপর নির্ভর করে? সে কত দ্রুত বিক্রিয়া করতে পারে, তাই না? সে কত দ্রুত বিক্রিয়া করতে পারে। এখন বিক্রিয়া করার বিষয়টা নির্ভর করতেছে সে কত দ্রুত ইলেকট্রন আদান প্রদান করতে পারে। এখন সেইটাই যদি কনসেপ্ট হয়, তাহলে খেয়াল করো, এই যে লিথিয়াম, এই লিথিয়ামের তো হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, তাহলে ওর প্রথমে একটা শেল, এরপরে আরেকটা শেল, 2টা শেল। কিন্তু বাবা ফ্রান্সিয়ামের শেল কয়টা? 7টা। এখন তুমি ভাবো লিথিয়ামের বাইরে একটা ইলেকট্রন, আর আচ্ছা সিজিয়াম চিন্তা করো, সিজিয়ামের 1 2 3 4 5 6টা শেল, কিন্তু ওর 6 নম্বর শেলের বাইরে একটা ইলেকট্রনই আছে। এখন তুমি ভাবো কি চিন্তা করছো? তুমি নিশ্চিতভাবে ভাবছো যে এই কোনটা আগে ইলেকট্রন দিতে পারবে। এখন তুমি আমারে বলো কোনটা আগে দিতে পারবে ইলেকট্রন? ও যেভাবে ইলেকট্রন দিতে পারবে তার চাইতে অনেক দ্রুত ইলেকট্রন ও দিতে পারবে। কেন? ওর প্রোটনের কাছাকাছি ইলেকট্রনের যে আকর্ষণ, সেই আকর্ষণের তুলনায় ওর সাইজটা তুমি দেখো না, ইলেকট্রন কত দূরে। তো ও যত তাড়াতাড়ি ইলেকট্রন দিতে পারবে তার চাইতে ও অনেক বেশি জোরে দিতে পারবে, অনেক তাড়াতাড়ি দিতে পারবে। এই কারণে সক্রিয়তা বাড়ে। এখন তোমাকে যদি বলে যে গ্রুপ 1-এর মৌলগুলোর সক্রিয়তার হিসাব করো, তোমাকে যদি বলে দেয় যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়ামের সক্রিয়তার ক্রম কোনটা সঠিক, তুমি নিশ্চিতভাবে বলতে পারো এখানে সবচেয়ে সক্রিয় হচ্ছে সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম। সোজা না?
এখন তোমাকে যদি বলে যে তাহলে পারমাণবিক আকারের তুলনা করো, তো পারমাণবিক আকারের তুলনা একই। ওর পারমাণবিক আকার বেশি বলেই তো সক্রিয়, তার মানে ওর পারমাণবিক আকার বেশি, ওর তার চেয়ে কম, তার চেয়ে ওর কম, তার চেয়ে ওর কম। একটা বুঝলে তো আরেকটা বোঝা যাবে। আর তুমি মনে মনে একটু ভাবো যে তুমি কেন বুঝবা না, মানে কি এমন জিনিসটা আছে কেমিস্ট্রির মধ্যে যে তুমি বুঝবা না? আপাত দৃষ্টিতে ভাইবা চিন্তা দেখো, কেমিস্ট্রির অনেক ভ্যারিয়েশন আছে। মানে বোরের পরমাণু মডেল তোমরা যতটুকু পড়ছো বইয়ের মধ্যে, আসলে তো এতটুকু না, বিশাল। তারপরে নিলস বোরের পরে রাদারফোর্ডের যে মডেল আমরা দেখি, মডেলটা কি এরকম, বা মডেলের ব্যাখ্যাটা কি আসলে এরকম? এখানে আরও অনেক কিছু আছে না, আছে। আমরা একটু সামারি পড়ছি, মাত্র সামারি পড়ছি। এখানে আছে আমি একেবারে প্রাইমারি লেভেলের কথা বলতেছি, এগুলোর ভেতরে আরও অনেক কথা আছে। আমি এগুলো একদম মানে প্রাইমারি লেভেলে ডিসকাশন করতেছি। তার মানে সক্রিয়তার বিষয়টা হচ্ছে উপর থেকে নিচে গেলে কমবে, এক্সেপ্ট গ্রুপ নাম্বার 17। কেন স্যার, এটার কী অবস্থা? এই যে বাবাজি গ্রুপ নাম্বার 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, এই চারটার ক্ষেত্রে ধরো, এই চারটার মধ্যে তাহলে আয়োডিন সবার শেষে, সবচেয়ে কম সক্রিয় হওয়ার কথা ছিল ফ্লোরিনের, আয়োডিনের সবচাইতে বেশি। যেহেতু উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে, তাহলে ওর সক্রিয়তা বেশি হওয়ার কথা, কিন্তু না, এখানে উল্টা হয়। তার মানে এইখানে সক্রিয়তার কাহিনী হচ্ছে এইটা, এইটা, তারপরে এটা। বলে স্যার কেন? তুমি ফ্লোরিনের সাথে পানির বিক্রিয়া দাও, তীব্রভাবে বিক্রিয়া করবে, তীব্রভাবেও বিক্রিয়া করবে। তুমি যদি ফ্লোরিনের সাথে পানির বিক্রিয়া দাও, ও হাইড্রোজেন ফ্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন করবে তীব্রভাবে। তুমি যদি ক্লোরিনের বিক্রিয়া দাও, তুমি ক্লোরিনের বিক্রিয়া দিলে দেখবা যে এখানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন প্রোডাকশন হবে। হাইড্রোজেন ক্লোরাইড আর অক্সিজেন, না 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 প্লিজ, আমি ব্যাখ্যা করছি, কোনো কিছু আমি আমার লাইভ শেষ করার পরে তো আমি আবার তোমাদের কমেন্টগুলো দেখবো। I'll try to answer all these questions if I skip anything. এখানে হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন, মানে ফ্লোরিনের হচ্ছে অ্যাক্টিভিটি বেশি। এই যে ব্রোমিন আর আয়োডিন, ওরা বিক্রিয়া করবে হচ্ছে, ব্রোমিন আয়োডিন বিক্রিয়া করবে উভমুখী বিক্রিয়া। ও তীব্রভাবে বিক্রিয়া করবে, ও তার চাইতে কম তীব্রভাবে বিক্রিয়া করবে। এই ব্রোমিন বিক্রিয়া করে হচ্ছে এই উভমুখী বিক্রিয়া, মানে বিক্রিয়ার ধরনটা খুব স্লো। সুতরাং এই ফ্লোরিন হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ। তাহলে এটা হচ্ছে সক্রিয়তার হিসাব, সক্রিয়তার হিসাব। তার মানে কি, গ্রুপ 1, গ্রুপ 2 এদের যত নিচে যাওয়া যাবে সক্রিয়তা বাড়বে। 17তে, গ্রুপ 17তে যত নিচে যাওয়া যাবে সক্রিয়তা তত কমবে। গেল 1, মন থাকবে 1। এইবার যদি ইলেকট্রন আসক্তির কথায় আসো, এখানে একটু পরিবর্তন আছে। তুমি যদি এখন বলো যে স্যার ইলেকট্রন আসক্তির গল্পটা কি, এই ইলেকট্রন আসক্তির গল্প হচ্ছে এইখানে একটু পরিবর্তন আছে। সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি, এই জায়গাটা একটু প্লিজ মাথায় রাখো। এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চাইতে বেশি, এবং ব্রোমিনের, তারপরে আয়োডিনের। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির সক্রিয়তার ক্রম। কেন ফ্লোরিনের কম, কেন ক্লোরিনের চাইতে? কারণ হইল, এটা একটু মজার ব্যাপার। ব্যাপারটা হচ্ছে ফ্লোরিনের শেল কয়টা? ফ্লোরিন ওই যে সেকেন্ড পিরিয়ডের মৌল ফ্লোরিন, ওর শেল মাত্র 2টা। তুমি খেয়াল করো, ফ্লোরিনের ফার্স্ট শেল আর একটা হচ্ছে সেকেন্ড শেল। এই সেকেন্ড শেলে ইলেকট্রন আছে হচ্ছে 7টা। তার মানে ফ্লোরিনের দ্বিতীয় শেলে যদি 7টা ইলেকট্রন থাকে, এদের ইলেকট্রন মেঘের ঘনত্ব এত বেশি যে আরেকটা ইলেকট্রনের প্রতি ওর আকর্ষণ ক্লোরিনের তুলনায় কম। ক্লোরিন বাবাজির একটা শেল, 2টা শেল, 3টা শেল, তো ওর 7টা ইলেকট্রন থাকে সত্য কথা, কিন্তু সেই ইলেকট্রনের যে মেঘের ঘনত্ব, সেই মেঘের ঘনত্ব ফ্লোরিনের চাইতে কম। এই কারণে
এই ইলেকট্রনের প্রতি ক্লোরিনের আকর্ষণ ফ্লোরিনের চাইতে বেশি। তাই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চাইতে বেশি, এটা মনে রাখতে হবে। মন থাকবে? থাকবে। আচ্ছা, এটা গেল একটা ছোট্ট পরিবর্তন। এবার যদি বলা হয় তড়িৎ ঋণাত্মকতার অবস্থা কি, তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি চিন্তা করো, যদি তুমি ইলেকট্রোনেগেটিভিটি চিন্তা করো, তড়িৎ ঋণাত্মকতা, এইখানে আবার সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে আবার ফ্লোরিন। মানে এখন তুমি যদি এটাকে মানে হিসাব করো, তাহলে এই জায়গার মধ্যে কার কি অবস্থা? ও ভাই, তাইলে মনে রাখতে হবে এইখানে আবার ফ্লোরিন বস, ক্লোরিনের চাইতে ফ্লোরিন বস, তারপরে এই হচ্ছে ওদের অবস্থা। তার মানে সক্রিয়তার ক্ষেত্রে এই হইল হিসাব, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই হইল বস, আর এই তোমার তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি। এখন তুমি পর্যায় সারণীর আপাত দৃষ্টিতে যত সৃজনশীল আসছে তুমি একটু খুঁজে দেখো, এবং তুমি আমাকে বলতে পারো যে তোমার বইয়ের মধ্যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম লেখা আছে। হ্যাঁ, পর্যায় সারণীর সুবিধা অসুবিধা, এই যে এখানে বলো এই পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া, এই পেজে কি প্রবলেম? এখানে দেখাচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যে সবাই একই গ্রুপের মৌল, এদের সবার বৈশিষ্ট্য এক, তো এরা সবাই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই যে সবাই গ্যাস উৎপন্ন করছে। হাইড্রোজেন যদি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে ক্লোরাইড, ব্রোমিনের সাথে করলে ব্রোমাইড, আয়োডিনের সাথে করলে আয়োডাইড। তার মানে দিস ইজ অনগোয়িং অ্যান্ড অল দিস মেটালস, অল দিস এলিমেন্টস আর having the same reactions with hydrogen, and it proves they are similar in their chemical properties. বোঝা গেল? বলো, তোমাদের কি আর কোনো প্রশ্ন বেঁচে আছে? না 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 না, সাবরিনা সুলতানা এশা, মাই ডিয়ার, অষ্টক নিয়ম এবং অষ্টক তত্ত্বের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। প্লিজ তোমরা, ও আচ্ছা, খুব ভালো প্রশ্ন করছো, খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে প্রশ্নটা। অষ্টক তত্ত্ব আর অষ্টক নিয়মের মধ্যে পার্থক্য আছে। অষ্টক সূত্র যেটা, অষ্টক তত্ত্ব হচ্ছে যে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে ওই যে 2-এর নিয়ম মেনে 8টা ইলেকট্রন থাকলে সেটা স্থিত হয়। এটা হচ্ছে অক্টেট রুল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর মেকিং এ গুড কোয়েশ্চেন। আই মিন, একদম পারফেক্ট এবং বিউটিফুল প্রশ্ন করতে পারাটাও একটা মানে ক্লাসিক্যাল স্টুডেন্টের একটা ক্যারেক্টার। যদি এরকম হয় যে অক্টেট রুল, তাহলে এইটা এক জিনিস, আর এই যে আমরা অষ্টক সূত্র পড়ি এইটা হচ্ছে আরেক জিনিস, এটা হচ্ছে ল অফ অক্টেভ। দুইটা দুই জিনিস। এই অষ্টক সূত্র, এটা হচ্ছে অষ্টক সূত্র, এটা কোথায় পড়ছো তোমরা? এটা হচ্ছে ওই যে তোমরা পড়বে এই পরের চ্যাপ্টারে 5ম অধ্যায়ে, যেখানে ওই যে মিথেনের একটা স্ট্রাকচার দেয়া ব্যাখ্যা করা হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট আসছে, লাস্ট অ্যাসাইনমেন্ট, হুইচ ওয়াজ ভেরি ইজি, যে CH4 এবং সোডিয়াম ক্লোরাইডের অণুর দ্রবণীয়তা, তড়িৎ অষ্টক সূত্র মেনে চলে কিনা, এটা 5ম অধ্যায়ে আছে। সুতরাং 5ম অধ্যায় থেকেও এই জিনিসটা আসবে, পরীক্ষায় আসার মতন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুতরাং এইটা হচ্ছে চ্যাপ্টার 5-এর থিওরি। আই মিন, অন দ্যাট কেস তুমি মনে করতে পারো যে অক্টেট রুল ইজ দ্যাট an element will achieve 8 electron in their outermost shell and will achieve the stability like the inert gas of their corresponding periods. But in case of law of octave, এইটা তো বাবাজির নিউল্যান্ডের সূত্র। উনি বলছে মৌলগুলোকে যদি পারস্পরিকভাবে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে প্রথমটার সাথে 8 নাম্বার মৌলের একটা ধর্মের মিল পাওয়া যায়, এবং নিউল্যান্ড এই সূত্রটাকে কেন্দ্র করে পর্যায় সারণীটাকে সাজানোর চেষ্টা করছে। এখন তোমরা আমারে বলো, পর্যায় সারণীতে আর কোন সৃজনশীলটা? এখন বলতে স্যার আপনি তো সৃজনশীল সমাধান করে দেন নাই। আমি যে কনসেপ্টটা বুঝাই দিছি, এবার তুমি এই মৌলগুলোর যে কোনো একটাকে বা যে কোনো সৃজনশীলটাকে ধরো, তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে তুমি চিন্তা করো। তোমাকে যদি আমি বলি যে তোমাদের পরীক্ষায় এই যে যেমন ধরো
যেমন ধরো এই কোথায় গেল, ঢাকা বোর্ড 2020, তোমরা প্রশ্নটা দেখছো না? ঢাকা বোর্ড 2020-এর কী প্রশ্নটা আসছে, কি আসছে প্রশ্নটাতে? 1 2 3 4 1 2 3 4। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি ঢাকা বোর্ড 2020-এর, এটা তো সোজা। তোমাদের কাছে কোনো বোর্ডের কোয়েশ্চেন যদি কঠিন লাগে তুমি একটু গ্রুপে দিও। আমি তো একা একটা মানুষ, সবাইকে খুশি করাটা একটা কষ্টকর ব্যাপার। সবার প্রশ্নের উত্তর দেওয়াটা সামটাইমস আমার জন্য ডিফিকাল্ট হয়। আমার একটা তো জীবন আছে। তো মানে এই কারণে আমরা একটু সবাই মিলে একজন আরেকজনকে চেষ্টা করব সলভ করার। এই হচ্ছে বিষয়, এই রকম বিষয়, এইরকমই তো দিছে নাকি? হ্যাঁ, এইরকম একটা চিত্র দেওয়া আছে মানে এর মধ্যে। তো কি আছে চিত্রটার মধ্যে, কি এরকমই তো? হ্যাঁ, 1 1 2 3 4, এই হচ্ছে চিত্রের ধরন। তো এখানে বলছে এক্স ওয়াই জেড। তো এই যে ও এখানে দিছে এক্স ওয়াই জেড, এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে, পি কিউ আর এস। তাহলে এটা হচ্ছে পি কিউ আর এস, এই হচ্ছে, কিছুই বলে না কোনটা কি, কিন্তু এখানে আছে 19 20 21 35। তার মানে এটা হচ্ছে 19 20 21, এটা হচ্ছে 35, তারপর এটা হচ্ছে 9 17 কি 53, এটা হচ্ছে 9 17 35 আর কত 53। এখন তোমরা আমারে বলো কি বুঝাইতে চাইছে এই কোয়েশ্চেনটা দিয়া, বলো। এখানে যে এস লেখছে, এই এস মানে কিন্তু সালফার না, আর এই পি মানে কিন্তু ফসফরাস না। তোমাদের পরীক্ষা এমন একটা কিছু আসতে পারে, এমন একটা কিছু দিয়ে বললো প্রথম সূত্র, প্রথম সৃজনশীলের প্রথম অষ্টক সূত্র কি, ত্রয়ী সূত্র কি, আধুনিক পর্যায় সূত্র কি, তারপরে হচ্ছে প্রশ্ন করতে পারে তড়িৎ ঋণাত্মকতা কি, আয়নীকরণ শক্তি কি, পর্যায়বৃত্তিক ধর্ম কি। এই ক নাম্বার এই প্রশ্নগুলোই থাকবে, অন্যটাও থাকতে পারে, আমি তো জানি না প্রশ্ন কি। আর প্রশ্ন কি এটা জানাটাও আসলে পরীক্ষা হইল না। পরীক্ষা মানেই হচ্ছে একটা আননোন জিনিসকে ফেস করার টার্গেট। পরীক্ষা কি আসবে এটা যদি আগেই আমি জানি, তাহলে তো এটার নাম পরীক্ষা হওয়ার কথা না। এই তখন আমরা বলো 19 কে, এই 19টা কে, এই 19টা হচ্ছে কে পটাশিয়াম, এই ওয়াই কে, এটা আরেকটা কে, এটা ক্যালসিয়াম। তো 21 নাম্বারটা কে স্ক্যান্ডিয়াম। কথা এটা কেমন করে মনে রাখবো? আরে আশ্চর্য, তোমরা এই যে 40-50টা মুখস্থ করছো, তো এগুলো পারবা না? তো 35 নাম্বারটা কে স্যার বলো? এই যে 35 ব্রোমিন, ব্রোমিন, এই 35 হচ্ছে ব্রোমিন। তা 17 কে দুনিয়ার সবাই জানে ক্লোরিন। তো এই পি কে এটা সবাই জানে ফ্লোরিন। তো এই যদি ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন হয় তাহলে এ কন হ্যাঁ আয়োডিন। এখন পরীক্ষার হলে এটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কে, তাইলেই খেলা ফাইনাল। এরপরে পর্যায়বৃত্তিক ধর্ম দিয়ে প্রশ্ন করুক, সক্রিয়তা দিয়ে প্রশ্ন করুক, ওই পারমাণবিক ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি, বাম পাশ থেকে ডান পাশে গেলে পারমাণবিক আকার কমবে, এই 3টা বাড়বে। বলো বলো তোমরা কি পারবা না, কেন পারবা না এগুলা? আচ্ছা কি প্রশ্ন করছে একটু দেখি। প্রশ্ন করছে ডোবেরেইনারের ত্রয়ী সূত্র কি। মাইরি, ডোবেরেইনারের ত্রয়ী সূত্র, ডোবেরেইনারের ত্রয়ী সূত্র তোমরা তো মনে করো চাইলে এক্সাম্পল দিয়ে দিবা যে স্যার মনে করেন যে এই যে কি এক্সাম্পল দিয়ে দিবা, দরকার হলে ডোবেরেইনারের তো এই যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে দিবা, যা হওয়ার হবে। তারপরে মনে করো যদি মানে একে তো দেওয়া লাগবে না, যদি এরকম হয় যে লিথিয়াম সোডিয়াম আর হচ্ছে কে পটাশিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর কত? লিথিয়ামের পারমাণবিক ভর 7, পটাশিয়ামের হচ্ছে 39, তাই তো? এটা আমি আমার প্রাইভেট ব্যাচেও পড়াইছিলাম, 7 আর 39। তাহলে সোডিয়াম কি হবে? সোডিয়াম হবে এই লিথিয়ামেরটা প্লাস তার নিচেরটা ডিভাইডেড বাই 2, সারা জীবন এটা হচ্ছে 23। তাহলে এটা হচ্ছে একটা ল অফ ট্রায়াড বা ত্রয়ী সূত্র। আর্গনকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? এটা কি আমার বলে দেওয়া লাগবে আর্গন কেন নিষ্ক্রিয় মৌল? ওর বাইরে 8টা ইলেকট্রন ও কারোর সাথে শেয়ার করে না, ও হচ্ছে ইনার্ট গ্যাস। তারপরে উদ্দীপকে এক্স থেকে আর মৌল পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস বৃদ্ধির কারণ, এক্স থেকে আর পর্যন্ত হ্রাস বৃদ্ধির কারণ মানে এখানে শুধু হ্রাস হবে, বৃদ্ধি হবে না। তার মানে আমি যদি পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম থেকে আর এর দিকে চলে যাই, কি বলছে সরি কি পি কিউ এক্স থেকে আর,
হ্যাঁ, তা এক্স ওয়াই জেড আর কমবে। এখন যদি বলতো যে এক্স থেকে আর পর্যন্ত কি হয়, পারমাণবিক আকার কমতে থাকে, আর যদি বলতো পি থেকে এস পর্যন্ত, পি থেকে এস পর্যন্ত পারমাণবিক আকার বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে ব্যাখ্যা দিয়ে দিব, ব্যাখ্যা তোমাদের বইয়ের মধ্যে আছে। বলো, আছে না বইয়ের মধ্যে? তো পারবা না কেন? গ নম্বর শেষ। ঘ নম্বর কি বলছে? উদ্দীপকের উল্লিখিত শ্রেণীর মৌলগুলোর ধর্ম অভিন্ন প্রকৃতির কিনা বিশ্লেষণ করো। অবশ্যই অভিন্ন প্রকৃতির, ভিন্ন প্রকৃতির তো না। ভিন্ন প্রকৃতির কখন হবে? এই গ্রুপেরগুলোর অভিন্ন হয়, মানে একই রকম হয়। অভিন্ন মানে একই। তো এটা যে একই রকম হয় এটার ব্যাখ্যা দেওয়া লাগবে। কোন ব্যাখ্যা? ওই যে পানির সাথে ব্যাখ্যা, পানির সাথে ব্যাখ্যা দেওয়া লাগবে। এবং এই ব্যাখ্যাটা তোমাদের বইয়ের মধ্যে, ওই যে এখানে আছে, তোমাদের বইয়ের মধ্যেই আছে। ওই কই যেন, ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি, পর্যায় সারণীর ব্যতিক্রম, এই যে ব্যাখ্যা, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ব্যাখ্যা, এই যে এখানে আছে। এই যে এই ব্যাখ্যাটা চাইছে। এটা কোথায় তোমাদের প্রবলেম বুঝতে? ইজ দেয়ার এনি প্রবলেম? আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, 17 মাস স্কুল কলেজ বন্ধ ছিল, লেখাপড়া থেকে দূরে ছিল, কি কি পড়ছো মনে নাই, কিন্তু এখনও তো টাইম আছে। আজকে কয় তারিখ? 8 তারিখ। পরীক্ষা সেই 14 তারিখে, নভেম্বরের 14 তারিখে। মেলা দিন বাকি, 1 মাস 6 দিন বাকি এখনো। 1 মাস 6 দিন, 36 দিন বাকি। সাবজেক্ট 3টা, এখনো ইচ সাবজেক্টের টাইম আছে 12 দিন। চ্যাপ্টার 4টা, এক চ্যাপ্টারে টাইম পাবা 3 দিন। একটা চ্যাপ্টার একটা স্টুডেন্ট যদি 3 দিন ধরে পড়ে, এই চ্যাপ্টারের কিছু থাকার কথা। যার হায়ার ম্যাথে 4টা চ্যাপ্টার করবা, যার কেমিস্ট্রি 4টা চ্যাপ্টার, ফিজিক্সে নাহলে একটু বেশি 5টা চ্যাপ্টার, ডাজন্ট ম্যাটার। ফিজিক্সের যথেষ্ট ক্লাস আমি দিয়েছি এবং আরও দিব। ফিজিক্সের 1, 2, 4, 8 আর 11। চলতরিতের ভিডিও আছে আমার, কোনটার ব্যাখ্যা দেই নেই, এবং সামনে ইনশাল্লাহ আমি আরও দিব। ঠিক আছে? তার মানে আজকে আমি যতটুক অর্পণ, আমার বইটার আসলে, আমার কেমিস্ট্রি বইটা টুকরা টুকরা হয়ে গেছে। এই যে আমার কেমিস্ট্রি বইয়ের অবস্থা হচ্ছে এইরকম, মানে আমি আসলে মাঝে মধ্যে পৃষ্ঠা খুঁজে পাই না। এই হলো কেমিস্ট্রি বই। মানে এটা আসলে বিষয়টা এরকম না যে বই ছিঁড়ে ফেলছি, মানে আমি খুব করে উল্টে ফেলছি, বইটা ছিঁড়ে গেছে। এটাই কারণ, এটার সাথে অন্য কোনো অ্যাসোসিয়েট কারণ বইলে লাভ নেই। ঠিক আছে? কারণ এই বইটা আমার কাছে গত 4 বছর ধরে আছে। হ্যাঁ, সুতরাং এখানে ফাবিহা আসমা মনির আইডি থেকে এসএসসি 2022 নিয়ে আমার একটাই কথা, যে অবশ্যই তোমাদের এসএসসি 2022 আগামী এপ্রিল মাসেও হবে না, মানে 2022-এর এপ্রিল মাসেও হবে না। এসএসসি 2022 তারপরে হবে, এটা হচ্ছে আমার পারসেপশন। যদি এপ্রিলের মধ্যে করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। মানে ইউজুয়ালি এইচএসসি 2022 এপ্রিলে এবং এসএসসি 2022 ফেব্রুয়ারিতে হওয়ার কথা, কিন্তু আমার মনে হয় যে প্রসেসগুলো করতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে, এখানে অনেক ঘাটতি আছে প্রস্তুতির। তাদের ঘাটতি নাই, এই বইটা পড়ানোর ঘাটতি আছে। সুতরাং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমাদের জন্য শিক্ষার গ্যাপটা কমে আসে। ইউনিভার্সিটির পোলাপানগুলো ঢুকছে এবার, মানে মাত্র পরীক্ষা দিল ঢাকা ইউনিভার্সিটির, ওদের এই বছরে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকার কথা, ওরা এখনও ইউনিভার্সিটির ক্যাম্পাসটাই ভালো মতো চোখে দেখা নেই। তাহলে এই যে সবার জীবন থেকে 1.5 বছর আলিমুল গায়েব হয়ে গেছে। মাস্টার্সের পোলাপান যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ওরা সব ঝুলে আছে, এবং এক ব্যাচের উপরে আরেক ব্যাচ আইসা পড়তেছে। আল্লাহ জানে এটার কিভাবে সমাধান হবে। তবে হ্যাঁ, আমাদের শিক্ষা কার্যক্রম যারা নিয়ন্ত্রণ করে, এরা অনেক বেশি স্মার্ট, এখন খুব ভালো বোঝেন, এবং তারা এখন টিভিতে এসে কথা বলেন এগুলো নিয়ে, যে কি করা হচ্ছে, কি করছে, কি ভাবনা চিন্তা হচ্ছে, কোন মিটিংয়ে কি সিদ্ধান্ত হচ্ছে, কেন সিদ্ধান্ত হচ্ছে, এগুলোর বিশ্লেষণ করেন ওনারা। অ্যান্ড দিস ইজ গুড সাইন। থ্যাংক ইউ। সো আমি আজকে যতটুকু বলেছি, এইটার সাথে আমি ইউটিউবে কমপ্লিমেন্টারি আরও অনেক টিউটোরিয়াল দিব। তোমরা দয়া কইরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই মোবাইলটার দিকে তাকাইতে তাকাইতে অনেকে বলছো যে স্যার চোখের সমস্যা হয়ে যাচ্ছে, একটু মোবাইলটার ইউজটাকে মিনিমাইজ করো।
নাম্বার 1, নাম্বার 2, তোমরা এখন রুটিনটা করবে এইভাবে যে তোমার কতটুক টাইম আছে আর তুমি কতদূর পারো, কয়টা করে করবা। আর আমি এই যে প্রতিদিন ইনশাল্লাহ রাতের বেলা বাসায় যখন আমি আসি, আমার প্রাইভেট ব্যাচের ক্লাস শেষ করার পরে রাতে ঘুমানোর আগে একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এটা আমি সকালে তোমরা আপলোড পেয়ে যাবা ইনশাল্লাহ। তো তোমরা আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে। আর এই এসএসসি এটা তো মাত্র শুরু, এরপরে এইচএসসি, এরপরে ইউনিভার্সিটি, এরপরে জীবন, চাকরি, ব্যবসা, অভাব নাই জীবনের পরীক্ষার, আসতেই থাকবে। আল্লাহ হাফেজ, সবাইকে শুভকামনা, শুভরাত্রি।